আধান সমষ্টির তড়িৎ স্থিতিশক্তি কতকগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে কতকগুলি নির্দিষ্ট অবস্থানে এনে একটি সংস্থা গঠন করতে মোট যে পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বলা হয়। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ সিস্টেম। ধরা যাক দুটি চার্জ Q1 Q2, বিন্দু দুটির নাম হলো A এবং B। অর্থাৎ A ও B বিন্দুতে যথাক্রমে Q1 ও Q2 আধান দুটি অবস্থিত। অর্থাৎ A থেকে B এর দূরত্ব r12। উপরে যে সংজ্ঞা আমরা দিয়েছি সেখান থেকে আমরা বলতে পারি Q1 এবং Q2 আধান দুটিকে অসীম থেকে যথাক্রমে A এবং B বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাই এই আধান সমষ্টির, এখানে দুটি আধান আছে, এই দুটি নিয়ে সমষ্টি তৈরি হয়েছে, এই আধান সমষ্টির তড়িৎ স্থিতিশক্তি। এখন আমরা যদি শুধু Q1 আধানটিকে দেখি তাহলে প্রথমে এই আধান দুটির অনুপস্থিতিতে Q1 আধানটিকে অসীম থেকে এই বিন্দুতে আনতে কোনো কার্য করতে হয় না, কারণ তখন এই অঞ্চলে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না। এখন এই জায়গাটা যদি তড়িৎ ক্ষেত্র মুক্ত অঞ্চল হয় এবং Q1 প্রথমে এখানে এসে উপস্থিত হয়, তাহলে Q1 আসার ফলে Q1 এর জন্য এইখান থেকে এই আধানটির চারিদিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এই অবস্থায় অর্থাৎ Q1 উপস্থিত থাকা অবস্থায় এই B বিন্দুর বিভব কত হবে? Q1 এর জন্য B বিন্দুর বিভব, আমরা যদি সেটাকে V বলি, V সমান হবে 4πε0 Q1R। এবার এই Q2 আধানটিকে অসীম দূরত্ব থেকে এই B বিন্দুতে আনা হলো, এর ফলে কার্য হবে, অর্থাৎ Q2 কে অসীম থেকে B তে আনতে কৃতকার্য, সেটাকে যদি আমরা W বলি, W সমান হবে Q2V। অতএব উক্ত আধান সমষ্টি গঠন করতে মোট কৃতকার্য কত হলো? মোট কৃতকার্য আধান সমষ্টি গঠন করতে মোট কৃতকার্য কত হলো?
হ্যাঁ, প্রথমে আমরা এখানে এইটাও ধরে নিতে পারি যে Q1 এর অসীম থেকে আনার জন্য কৃতকার্য আমরা ধরে নিলাম W1, সেটা 0, কারণ প্রথমে এই বিন্দুটিকে আনতে, এই চার্জটিকে আনতে কোনো কার্য আমাদের করতে হয় না। এবার Q1 এর উপস্থিতিতে Q2 কে আনা হয়েছে, এর ফলে কৃতকার্য হয়েছে, এটাকে আমরা W এর জায়গায় W2 বলে নিলাম। তাহলে মোট কৃতকার্য W সমান আমরা বলতে পারি W1 প্লাস W2। এইটাকেই আমরা বলি এই আধান সমষ্টির স্থিতিশক্তি। এই স্থিতিশক্তিটাকে আমরা ইউ চিহ্ন দিয়ে লিখি। সুতরাং আমরা বলতে পারি অতএব ইউ সমান হচ্ছে Q2V 4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই, এখানে এই দূরত্বটা R12, তাহলে এখানে আমরা লিখব R12। আমরা জানি যে বিভব একটা স্কেলার রাশি, হ্যাঁ, সেখান থেকে তাহলে আমরা লিখতে পারি এইটা। সুতরাং এই যে সমষ্টিটা গঠন হয়েছিল এই দুটো আধানের জন্য, এই আধান সমষ্টির মোট যে স্থিতিশক্তি সেটা হলো 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R12। সুতরাং দুটি বিন্দু আধানের জন্য তড়িৎ স্থিতিশক্তি হলো এই রাশিমালাটা। এখানে R12 মানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, R12 মানে হচ্ছে এইটা, এটাকে আমরা শুধু মানটা, এই R12টা, অর্থাৎ ইউ হলো তড়িৎ স্থিতিশক্তি। সিজিএস পদ্ধতিতে এর একক আর্ক, আর এসআই পদ্ধতিতে তড়িৎ স্থিতিশক্তির একক জুল। এবার আমরা তিনটি বিন্দু আধানের জন্য তড়িৎ স্থিতিশক্তি কত হবে সেটা নির্ণয় করব। আমরা এখানে প্রথমে তিনটে বিন্দু প্রথমে ধরে নিই, এ বি সি। এ বিন্দুতে Q1 আধান আছে, বি বিন্দুতে Q2 আধান আছে, আর সি বিন্দুতে আমরা ধরে নিচ্ছি Q3 আধান আছে। ছবিটা প্রথমে একটু এঁকে নিতে হবে। এ থেকে বি বিন্দুর দূরত্ব R12, বি থেকে সি বিন্দুর দূরত্ব R23 এবং সি থেকে এ বিন্দুর দূরত্ব R31। অর্থাৎ তিনটি আধান Q1, Q2 এবং Q3 দিয়ে গঠিত যে আধান সমষ্টি, তার ক্ষেত্রে আমরা কৃতকার্যের নির্ণয় করব এবং সেখান থেকে তড়িৎ স্থিতিশক্তি। প্রথমে Q1 কে এ অবস্থানে যে আনতে কোনো কার্য করতে হয় না, তারপর Q1 উপস্থিত থাকাকালীন যখন Q2 কে বি অবস্থানে আনা হবে, সেই বি অবস্থানে Q2 কে আনার জন্য যে কৃতকার্য, সেটাকে আমরা যদি W12 ধরে নিই, অর্থাৎ Q1 কে অসীম থেকে আনতে কোনো কার্য করতে হয় না।
Q2 কে B অবস্থানে আনতে অবশ্যই Q1 এর উপস্থিতিতে কৃতকার্য কত, এটাকে আমরা ধরে নিচ্ছি W12 সমান 4 পাই ইপসাইলন 0 Q1 Q2 R1 R2। কিভাবে এটা হলো আমরা আগেই আলোচনা করলাম আগের পাতায়। এবার এই দুটো চার্জ আনা হয়েছে, এই দুজনের উপস্থিতিতে C বিন্দুতে Q3 চার্জকে আনা হবে। সুতরাং এই দুটো বিন্দুতে আধান উপস্থিত থাকাকালীন এই C বিন্দুতে বিভব কত হবে সেটাকে আমরা VC ধরে নিতে পারি। অর্থাৎ Q1 ও Q2 এর উপস্থিতিতে C বিন্দুর বিভব VC সমান হচ্ছে 4 পাই ইপসাইলন 0 Q1 বাই R31 আর Q2 বাই R23। অতএব Q3 কে C অবস্থানে আনতে কৃতকার্য দুটো বিন্দুর জন্য কৃতকার্য যদি আমি দুরকম ধরে নিই তাহলে আমরা এটাকে একটু ভেঙে লিখতে পারি W13 প্লাস W23। তাহলে কি হবে 4 পাই ইপসাইলন 0 Q1 Q3 R31 প্লাস 1/4 পাই ইপসাইলন 0 Q2 Q3 R23। সুতরাং আধান সমষ্টির মোট স্থিতিশক্তি অতএব আধান সমষ্টির মোট স্থিতিশক্তি কত হবে U 4 পাই ইপসাইলন 0, এগুলো সব কমন নিয়ে নিলে এটা লিখবো আমরা এইভাবে Q2 ডিভাইডেড বাই R12 এই। অর্থাৎ দুইয়ের অধিক বিন্দু আধানদের গঠিত কোনো আধান সমষ্টির স্থিতিশক্তি নির্ণয় করতে হলে এইভাবে আমাদের এই পদ্ধতি অবলম্বন করে নির্বাচিত প্রতিজোড়া আধানের তড়িৎ স্থিতিশক্তি নির্ণয় করে ওদের বীজগাণিতিকভাবে বা সঠিক চিহ্ন সহ যোগ করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই যে 4 পাই ইপসাইলন 0 এটা আমরা এসআই পদ্ধতি ধরে ব্যবহার করে লিখেছি, বুঝতেই পারছো সমস্ত ক্ষেত্রেই। এটা সিজিএস পদ্ধতি ব্যবহার করলে 1/4 পাই ইপসাইলন 0 এই টার্মটা আসবে না। আর যদি কোনো নির্দিষ্ট পড়া বৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো মাধ্যম থাকে তাহলে সেক্ষেত্রে 4 পাই ইপসাইলনের বদলে 4 পাই কাপ্পা ইপসাইলন 0 লিখতে হয়। নিশ্চয়ই তোমরা জানো যে সেক্ষেত্রে 4 পাই কাপ্পা ইপসাইলন 0 এটাকে আমরা কাপ্পা বলি। দেখতে অনেকটা কে মতো, কিন্তু একটুখানি বইয়েতে লক্ষ্য করলে দেখবে একটুখানি চিহ্নটা একটু আলাদা, কে এর মতোই, কিন্তু আমরা সাধারণত যেভাবে কে লিখি ছোট হাতের কে এরকমভাবে লিখি, বড় হাতের কে এরকমভাবে লিখি, কিন্তু তার সঙ্গে এটার একটু পার্থক্য আছে, এটাকে আমরা কাপ্পা বলি। যাই হোক, এইটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এইটা লিখতে হবে এই টার্মের সঙ্গে এইভাবে। n সংখ্যক আধানের জন্য
n সংখ্যক আধানের জন্য এই টার্মটাকে আমরা লিখতে পারি u সমান 1/2 1/4πε0 সামেশন চিহ্ন দেব j1 to n i1 to n অবশ্যই i not equal to j qi uj divided by r I j এইটা এখানে একটা হাফ এই টার্মটা আনা হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে যে এই সমীকরণটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে যদি আমরা ধরে নিই এরকমভাবে যে i1 is equal to 1, j1 is equal to 2, আবার j1 is equal to 1, i1 is equal to 2, এইটার ক্ষেত্রে যে টার্মটা আসে দুটোই সেম টার্ম। সুতরাং প্রতি ক্ষেত্রে যদি এটা বিবেচনা করি তাহলে একই টার্ম দুবার করে আসছে, সেই কারণের জন্য আমরা হাফ করে নিয়েছি, যাতে করে একটা টার্ম একবারই আমরা গণনাতে আনি। এই কারণের জন্য এই হাফ এইটা দেওয়া হয়েছে। এই হলো আমাদের তড়িৎ স্থিতিশক্তি নির্ণয়। তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর অর্জিত গতিশক্তি। আমরা জানি যে অবাধে পতনশীল বস্তু অভিকর্ষীয় স্থিতিশক্তির বিনিময়ে সম পরিমাণ গতিশক্তি অর্জন করে। একইভাবে কোনো আহিত বস্তুকে একটি তড়িৎ ক্ষেত্রে অবাধে চলতে দিলে ওটি কিছু পরিমাণ গতিশক্তি অর্জন করে এবং সঙ্গে সঙ্গে ওর তড়িৎ স্থিতিশক্তি সম পরিমাণে হ্রাস পায়। ধরা যাক কিউ একটা আধান, এই আধানটিকে কোনো তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দু সে যাচ্ছে, আধানটি যাচ্ছে। যে বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ ধরা যাক ভি, অর্থাৎ আমরা এরকম ধরতে পারি যে এ বি দুটো বিন্দু, Q1 চার্জটা এইখানে ছিল, এইখান থেকে আস্তে আস্তে সে এইখানে বি বিন্দুতে গেল। এই দুটো বিন্দুর এ বি বিন্দুর এ ও বি বিন্দুর বিভব প্রভেদ আমরা ধরে নিলাম ভি। সুতরাং কিউ আধানটি কি পরিমাণ স্থিতিশক্তি হারাবে? কিউ আধানটি কিউ ভি পরিমাণ, এইটাই স্থিতিশক্তি হারাবে এবং এইটাই হবে তার অর্জিত গতিশক্তি। গতিশক্তিকে আমরা যদি কে লিখি তাহলে কে সমান হচ্ছে কিউ ভি। এবার ধরা যাক আধানটির ভর এম, আধানটির ভর এম, এ অবস্থানে এই আধানটির বেগ আমরা ধরে নিচ্ছি v1, আর বি অবস্থানে আধানটির বেগ v2। সুতরাং m যদি ভর হয় আর বেগ যদি v1 হয় তাহলে এই অবস্থানে আধানটির বেগ থেকে গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে হাফ এম ভি ওয়ান স্কোয়ার। ঠিক একইভাবে বি অবস্থানে আধানটির গতিশক্তি কত হবে? v2 স্কোয়ার। সুতরাং গতিশক্তির পরিবর্তন কতটা হলো? অর্থাৎ ইকে দিয়েই যদি আমরা লিখি তাহলে হাফ এম ভি2 স্কোয়ার
v1 স্কোয়ার, এই পরিমাণ, এটার সমানই কি হবে qv। অর্থাৎ v2 স্কোয়ার v1 স্কোয়ার সমান হচ্ছে 2qv ডিভাইডেড বাই m। এখন আধানটি যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে v1 সমান হয়ে যাচ্ছে 0, আর আমরা অন্তিম বেগ v2টাকে ধরে নিচ্ছি v, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব v স্কোয়ার সমান 2qv বাই m, অথবা স্মল v সমান হচ্ছে 2q ক্যাপিটাল v ডিভাইডেড বাই m এর রুট। এটাই হলো যে বেগে বস্তুটি যেতে আরম্ভ করবে তার মান, অর্থাৎ আধানটি যেতে আরম্ভ করবে তার মান। এ প্রসঙ্গে আমরা বলে রাখি, এই জায়গাটাও আমাদের একটু পড়ে রাখতে হবে, ইলেকট্রন ভোল্ট, সংক্ষেপ আমরা লিখি ইভি। এই ইলেকট্রন ভোল্ট হলো শক্তির একটা একক। সাধারণত পরমাণু বিজ্ঞানে ইলেকট্রন এবং প্রোটন ইত্যাদি কণার শক্তি এই বিশেষ এককে আমরা পরিমাপ করি। ইলেকট্রন ভোল্ট কাকে বলে? একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। আমরা জানি কৃতকার্য সমান হচ্ছে আধান ইন্টু বিভব প্রভেদ। অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্ট এই কৃতকার্য, যেটাকে আমরা সংক্ষেপে লিখছি 1 ইভি, সমান হবে একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান ইন্টু 1 ভোল্ট। এটা ক্যালকুলেশন করলে হবে 1.6 ইন্টু 10⁻⁻12 আর্গ, অথবা 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এইটা এই হচ্ছে একটা ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে শক্তির একটা বিশেষ একক। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য এবং দ্বিমেরুর স্থিতিশক্তি। আগে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় করেছিলাম। এখানে আমরা দেখেছিলাম যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র এর মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে থিটা কোণে, এবং এর ফলে দ্বিমেরুটির উপর একটি টর্ক প্রযুক্ত হয়, এবং টর্কের ক্রিয়ায় দ্বিমেরুটি এই তড়িৎ ক্ষেত্রে সাম্য অবস্থায় আসে। অর্থাৎ এই টর্কের ক্রিয়ায় যে তড়িৎ দ্বিমেরুটি ছিল থিটা কোণ করে, সে আস্তে আস্তে কি করলো, ঘুরে গিয়ে এই ইয়ের সঙ্গে একই দিকে বা একই অবস্থায়, যেখানে থিটার মান 0, অর্থাৎ আমরা যখন পড়েছিলাম এই জিনিসটা, এইটা এই থিটা ইজ ইকুয়াল টু 0 এই অবস্থানে চলে আসে, অর্থাৎ ঘুরে এই দিকে চলে আসে। তখন আমরা বলি যে দ্বিমেরুটির তড়িৎ ক্ষেত্রটির মধ্যে সাম্যাবস্থায় আছে। এখন
এই সাম্যাবস্থান থেকে বিক্ষিপ্ত করতে হলে দ্বিমেরুটির ওপর কিছু কার্য করতে হয় এবং এই কার্য দ্বিমেরুটিতে স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয়। তাহলে আমরা এখানে যে আগে টর্ক পড়েছিলাম সেই টর্কের মান কত পেয়েছিলাম? টাউ ইজ ইকুয়ালস টু পিই সাইন থিটা। এটা কি করে বের করেছিলাম এটা তো লেখাই আছে, সেই সঙ্গে কিভাবে হয়েছিল, কিভাবে প্রমাণটা করেছিলাম সেটা তোমরা একটু পড়ে নিও। এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে, টাউ ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা। পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ই তড়িৎ প্রাবল্য, আর থিটা হচ্ছে দ্বিমেরুটির সঙ্গে তড়িৎ প্রাবল্যের যে দিক তার অন্তর্বর্তী কোণ। ই প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্র। আমরা ধরে নিচ্ছি প্রথমে দ্বিমেরুটি এই তড়িৎ প্রাবল্যের সঙ্গে সাম্যাবস্থানে আছে, অর্থাৎ এই দিকে অভিমুখে আছে। এবার বাহ্যিক একটা টর্ক দ্বিমেরুটির উপর ক্রিয়া করে এবং সেটিকে আবার থিটা কোণে ঘুরিয়ে দেয়। এই থিটা কোণে ঘুরিয়ে দেয়, এইদিকে আবার ঘুরিয়ে দেয়, অর্থাৎ এই সোজাসুজি হয়েছিল আবার ঘুরিয়ে একে এই অবস্থানে এনে দেয়। সুতরাং এই অবস্থায় বহিস্থ সংস্থা দ্বারা প্রযুক্ত টর্ক কত হবে? সুতরাং থিটা কোণে যখন দ্বিমেরুটি ছিল সেটাকে ঘুরিয়ে যখন আবার সাম্যাবস্থানে আনা হয়েছিল ইয়ের অভিমুখে, তখন যে টর্ক প্রযুক্ত হয়েছিল ঠিক একইভাবে সেই একই টর্ক প্রযুক্ত হবে যে তাকে যদি দ্বিমেরুটিকে সাম্যাবস্থান থেকে ঘুরিয়ে যদি আবার থিটা কোণে আনা হয় এইখানে, সেটাই আমরা এখানে লিখেছি। এবার কৌণিক সরণ থিটা থেকে বাড়িয়ে যদি থিটা প্লাস ডি থিটা করা হয় তাহলে বহিস্থ সংস্থা কতটা কাজ করবে? অর্থাৎ টর্ক ইন্টু কৌণিক সরণটা হলো, এখানে আমাদের রোটেশনাল ব্যাপারটা আসছে ডি থিটা। অতএব দ্বিমেরুটিকে আমরা যদি ধরে নিই যে থিটা ওয়ান কোণ থেকে থিটা টু কোণে আনতে বা ঘোরাতে দ্বিমেরুটির ওপর কৃতকার্য ডাব্লু সমান হচ্ছে থিটা ওয়ান থেকে থিটা টু পি, এটাকে আমরা বাইরে আনবো, সাইন থিটা ডেরিভেশন থিটা ওয়ান থেকে থিটা টু সাইন থিটা ডি থিটা। এই ইন্টিগ্রেশনটা করলে আমরা পাবো সাইন থিটা ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা মাইনাস কস অফ থিটা, মান হচ্ছে থিটা ওয়ান থেকে থিটা টু। মানগুলো যদি আমরা বসাই তাহলে পাচ্ছি পিই পিই cos theta 1 minus
cos থিটা 2 এই মানটা, অর্থাৎ এই যে কৃতকার্যটি এটি দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হচ্ছে। সুতরাং আমরা এটা বলতে পারি দ্বিমেরুটির স্থিতিশক্তি কত? ইউ দিয়ে চিহ্নিত করা হয়, সমান হচ্ছে পি cos থিটা 1 মাইনাস cos থিটা 2। এবার আমরা যদি ধরে নিই যে দ্বিমেরুটি প্রথমে সাম্যাবস্থানের সঙ্গে 90 ডিগ্রি কোণে আনত ছিল এবং মানে এই অবস্থানে ছিল, সেখান থেকে ঘুরিয়ে তাকে থিটা কোণে আনা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কৃতকার্য অর্থাৎ π/2 কোণ থেকে থিটা কোণে যদি নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ডাব্লু কৃতকার্য সমান হবে PE cos 90 ডিগ্রি মাইনাস cos থিটা সমান মাইনাস PE cos থিটা। অতএব ভেক্টর ফর্মে একটু লিখে দিলাম, এটাই সমান আমরা লিখতে পারি ইউ সমান মাইনাস এইটা সমবিভব তল। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলকে সমবিভব তল বলে। আমরা উদাহরণ দেখি। এখানে একটা পজিটিভ চার্জ নেওয়া হয়েছে, সেখান থেকে বলরেখা নির্গত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছু সার্কেল আঁকা হয়েছে, নীল রঙের যে ছবিটা সেখানে তোমরা দেখতে পাচ্ছ। এগুলো সবই কিন্তু স্ফেরিক্যাল, মানে 3 ডাইমেনশনাল, এবং একটা স্ফিয়ার থেকে আর একটা স্ফিয়ার যদি এরকম করে ভাবি তাহলে প্রত্যেকটাতেই বিভবের মান কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটাতেই বিভবের মান আলাদা আলাদা। এবং এই সমবিভব যে তলটা, সেই তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি বলরেখাগুলো কিন্তু নির্গত হয়েছে, ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটা একটা বিচ্ছিন্ন বিন্দু আধানের সমবিভব তলকে দেখানো হয়েছে। এখানে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য কিভাবে সমবিভব তল উৎপন্ন হবে সেগুলো দেখানো হয়েছে। এখানে V1, V2, V3 এগুলো সবই আলাদা আলাদা মানের বা আলাদা আলাদা বিভবের তল, কিন্তু একই যদি একটা তল কল্পনা করি, সেই তলের ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুতেই বিভবের মান সমান। অর্থাৎ V1 বলে যেটা লেখা হয়েছে সেই তলের ওপর যে কোনো বিন্দুতে বিভব কিন্তু V1 এইরকম ভাবে। এবং আমরা দেখতেই পাচ্ছি V1, V2, V3 এগুলো আলাদা আলাদা তল, এবং প্রত্যেকটা তলই এক একটি মানের বিভব তল সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য। এখানে একটা তারের চারিদিকে যদি একটা সমবিভব তল কল্পনা করা হয় 3 ডাইমেনশনালি কিভাবে হবে সেটা একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বিপরীত আধানের জন্য কিভাবে সমবিভব তল উৎপন্ন হবে তার একটা ছবি আঁকা হয়েছে। যে গোল গোল সার্কেলগুলো দেখতে পাচ্ছি আধানগুলোকে কেন্দ্রে রেখে সেই প্রত্যেকটি তলই হলো একটা করে সমবিভব তল। 3 ডাইমেনশনালি
ছবিটা দেখানোর চেষ্টা করা হয়েছে যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এখানে আমি হাতে করে ছবি আঁকার চেষ্টা করেছি, একটু বুঝে নাও। যেখানে যে ডটগুলো এঁকেছি সেইগুলো একটা করে আধান। প্রথম যে ছবিটা সেখানে দুটো ডট বা দুটো আধান নেওয়া হয়েছে, একই আধান, মানে প্রকৃতি সেম আর কি, দুটোই পজিটিভ ধরলে এরকম ধরনের ছবি তৈরি হবে। আবার পাশে নিচের দিকে দেখো তিনটে একই ধরনের আধান যদি এরকম পাশাপাশি থাকে তাহলে সেক্ষেত্রে এইরকম ভাবে সমবিভব তলের ছবি আমরা পাবো। এগুলো সবই কিন্তু আমাদের কল্পনা করতে হবে 3 ডাইমেনশনালি। সমবিভব তলের বৈশিষ্ট্য। দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। দুটি সমবিভব তল আমরা যদি ধরে নিই এরকম ভাবে, এরা যদি পরস্পরকে এইভাবে ছেদ করতো, আমরা এই তলটার বিভব ধরে নিচ্ছি V2, এই তলটার বিভব V1, তাহলে এই যে বিন্দুটায় তাহলে এই বিন্দুটায় বা এই বিন্দুটায় ছেদ বিন্দুগুলোয় বিভবের দুটো মান পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2। সেটা সম্ভব না, কারণ একটা বিন্দুতে বিভবের দুটো মান সম্ভব না। সুতরাং এই দুটো তল অবশ্যই আলাদা থাকতে হবে। সেই কারণে আমরা বলি যে দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না। আমরা পাশে যে ছবিগুলো দেখছি, এই যে তলগুলো আঁকা হয়েছে, এই সবগুলি সমবিভব তল এবং প্রত্যেকটার বিভব একটার থেকে একটা আলাদা। এরা পরস্পরকে কখনোই ছেদ করবে না। এটা হচ্ছে সমবিভব তলের একটা বৈশিষ্ট্য। সমবিভব তলের উপরিস্থিত কোনো তড়িতাধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। আমরা এটা একটা সমবিভব তল ধরে নিলাম। এই সমবিভব তলের উপরে দুটো বিন্দু ধরে নিলাম, এ বিন্দু এবং বি বিন্দু। এ বিন্দু থেকে বি বিন্দুতে কোনো একটা চার্জ যদি আসে তাহলে কার্য করতে হবে। আমরা জানি কার্য W সমান হচ্ছে Q ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভিটা কি? বিভব প্রভেদ। ডেল্টা ভিটা হচ্ছে বিভব প্রভেদ, মানে VA মাইনাস VB এটা। এবার যেহেতু এটা সমবিভব তল, সুতরাং VA সমান VB হবে। এই তলের ওপর অবস্থিত যে কোনো জায়গাতেই বিভবের মান সমান হবে, সুতরাং VA সমান VB হবে। তাহলে ডেল্টা ভি, এই যে মানটা, এটা সমান 0। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? W সমান Q ইন্টু 0। তাহলে W সমান 0। সুতরাং সমবিভব তলের উপরে অবস্থিত যে কোনো দুটি বিন্দুতে, অর্থাৎ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আসতে কোনো কার্য করতে হয় না। তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। আমরা একটা সমবিভব তল ধরে নিলাম। এই তলটির ওপর প্রত্যেকটি জায়গায় বিভবের মান সমান। আরও ধরে নিলাম যে এই তলটির ওপর থেকে যে বলরেখাটি নির্গত হচ্ছে সেটি তলটার সঙ্গে থিটা কোণ করে আছে। অর্থাৎ এটা যদি তলের ওপর এই রেখাটা হয় তাহলে এই কোণটা হচ্ছে থিটা কোণ। ই প্রাবল্য। এখন আমরা জানি তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি, সুতরাং আমরা এটাকে দুটি উপাংশে ভাগ করছি, একটা তল বরাবর আনুভূমিক উপাংশ এবং তলের সঙ্গে সমকোণে।
অবস্থিত এই তলটি খাড়াভাবে, মানে এই তলটার সঙ্গে খাড়াভাবে অবস্থিত। এই উপাংশটি হচ্ছে ই সাইন থিটা, এই উপাংশটি ই কস থিটা। এখন আমরা জানি, অর্থাৎ ই এর উপাংশ হচ্ছে এইটা। এখন ইটা কি? ইটা হলো একক আধান দ্বারা প্রযুক্ত বল। সুতরাং ই একটা বল। এবার এই বলের যে উপাংশটা তল বরাবর করছে সেটা হচ্ছে ই কস থিটা। সুতরাং এখানে ফোর্সটা কত? ফোর্সটা হলো ই কস থিটা। এই ফোর্সের ক্রিয়ায় আমরা ধরে নিচ্ছি এইখানে দুটো বিন্দু এ এবং বি, এদের মধ্যে দূরত্ব আমরা ধরে নিচ্ছি এক্স। এই বলের ক্রিয়ায় একটি আধান এ থেকে বিতে যাচ্ছে। তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য ডাব্লু সমান হবে এফ ইন্টু এক্স। এখানে এফ কত? বলটা কত? ই কস থিটা ইন্টু এক্স। ডাব্লু সমান, এবার আমরা এই তলটাকে ধরে নিয়েছি একটা সমবিভব তল। সুতরাং এক বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে আমাকে কোনো কার্য করতে হবে না। এর আগের যে বৈশিষ্ট্যটা সমবিভব তলের, তাতে আমরা সেটা প্রমাণ করেছি। সুতরাং এ থেকে বিতে যেতে কোনো কার্য করতে হবে না। তাহলে ডাব্লু ইজ ইকাল টু 0। এইদিকে কি কি আছে? তড়িৎ প্রাবল্য, এটা কত? আধানটা যে পথে অগ্রসর হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে সেইটা, আর থিটা মানে তলটার সঙ্গে তড়িৎ প্রাবল্যের কোণ থিটা। এবার আমরা জানি এক্স, এটা 0 হতে পারে না, কারণ এই দূরত্বটা তো আমরা এটার দূরত্ব, এই পথটা আমরা নিয়ে গেছি আধানটাকে, এটা 0 হতে পারে না। ই তড়িৎ প্রাবল্য, এর মানও 0 হতে পারে না। তাহলে 0 কোনটা হবে? কস থিটা সমান 0। অতএব থিটা সমান 90 ডিগ্রি। অর্থাৎ এই তলটার সঙ্গে ই এর কোণটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা আঁকবো এইভাবে, অর্থাৎ এই তলটার সঙ্গে ই এর অন্তর্বর্তী কোণ হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বলবো তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে।